আসসালামু আলাইকুম। স্বাগত ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক অনলাইন ভূগোল ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবাই নিশ্চয়ই পড়ালেখা শুরু করে দিয়েছো, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং সবারই বই, আমার বিশ্বাস যে সবাই বই কিনে ফেলেছো। তো আজকে আমরা গত যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের মানে ভূগোল প্রথম পত্রের আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তোমরা খেয়াল করো, দ্বিতীয় অধ্যায় তোমাদের যাদের বই সামনে আছে, বই অবশ্যই সামনে নিয়ে বসতে হবে। দ্বিতীয় অধ্যায় গত ক্লাসে আমরা পৃথিবীর ভূমিরূপ পড়েছিলাম। সেখানে আমরা 3টা ভূমিরূপের কথা জানি, সেখান থেকে একটা ভূমিরূপ অর্থাৎ পর্বত পড়েছি। আজকে আমরা আরেকটা ভূমিরূপ অর্থাৎ মালভূমি পড়ব। তো আজকে যারা নতুন আসছো, আবারও আমার ক্লাসে নতুন যারা পুরানো তারা তো চেনোই, এতদিনে পরিচিত হয়ে গেছো, তাদের জন্য আমি আমার পরিচয় দিচ্ছি আবারও। আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাস থেকে আমরা যেটা জানব, পৃথিবীর ভূমিরূপের মধ্যে মালভূমি কি, মানে মালভূমি কাকে বলে, মালভূমির সাধারণ বৈশিষ্ট্যগুলো কি, মালভূমির সৃষ্টির কারণ কি এবং মালভূমি কত প্রকারের হতে পারে, আর পৃথিবীর প্রধান প্রধান মালভূমিগুলো কোথায় অবস্থিত মহাদেশ ভিত্তিক আমরা দেখব। সেই সাথে দেখব এই মালভূমি মানব জীবনে আসলে কতটুকু প্রভাব বিস্তার করে। এগুলো আমরা আজকে আমাদের যখন ক্লাস শেষ হবে আমরা এই ক্লাস থেকে এগুলো জানতে পারবো। তাহলে আমরা আজকে আমাদের মূল ক্লাসে চলে আসি। তোমরা কিন্তু অবশ্যই খাতা সাথে রাখবা, কারণ কিছু ছবি আছে, ফিগার আছে, যেগুলো আমরা সাথে সাথে প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা জানি কি আমাদের এই ভূপৃষ্ঠটা বিভিন্ন রকমের, কোথাও দেখা যাচ্ছে যে উঁচু পর্বত, কোথাও বা পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি। এই যে বিভিন্নতা, এই বিভিন্ন ভূমিরূপগুলোকে ভূগোলবিদগণ, বিশেষ করে জিওমরফোলজিস্টগণ, তারা প্রধানত 3টা ভাগে ভাগ করেছে, তাই না? এটা আমরা গত ক্লাসেও বলেছি। 3টা ভাগ কি কি? 3টা হচ্ছে, এক হচ্ছে মাউন্টেন অর্থাৎ পর্বত, আর একটা হচ্ছে প্ল্যাটিউ মালভূমি, আর একটা হচ্ছে প্লেইন সমভূমি। তোমরা কিন্তু একটা চিত্র দেখছো স্ক্রিনে, সেখানে আমি চিত্রতে দেখাচ্ছি যে মাউন্টেন এবং প্লেটিউ হচ্ছে 2টা মাউন্টেনের মাঝখানে এবং মোটামুটি প্লেইন ল্যান্ডের চাইতে একটু উঁচু। একেবারে পরে হচ্ছে সমুদ্র। হ্যাঁ, সমুদ্র দেখো যে সি লেভেল থেকে প্লেইন ভূমি অর্থাৎ সমভূমি কতটুকু উচ্চতায় আছে, তার চাইতে কিন্তু কিছু উঁচু হচ্ছে প্ল্যাটিউ অর্থাৎ হচ্ছে মালভূমি, আর সবচেয়ে উঁচু হচ্ছে পর্বত, তাই না? তো এখন এই আমরা গত ক্লাসে পড়েছিলাম কি পর্বত কাকে বলে, এটা আমরা জেনেছি, তাই না? মনে আছে সবার? হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, কি আমরা দেখেছিলাম যে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে, তাই না? আমি আজকে কিন্তু ক্লাস রিপিট করব না, আমি জাস্ট এটা মনে করে দিলাম যে এটা পর্বতটা কাকে বলে, এটা আমরা একটু মনে করলাম। এখন মালভূমি পড়ব যেহেতু, তো মালভূমিটা আর পর্বতের মধ্যে যে ডিফারেন্স, এটা বোঝার জন্যই আমি পর্বত কাকে বলে এই কথাটা আবার বলেছি। মালভূমি কাকে বলে? মালভূমি বলে সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। এটা উঁচু হবে কিন্তু তার উপরিভাগটা সমভূমির মতো থাকবে অনেকটা। তো এর জেনারেল বৈশিষ্ট্য কি? এর জেনারেল বৈশিষ্ট্য হচ্ছে এটা বিস্তীর্ণ উচ্চভূমি হবে, এর উপরিভাগ প্রায়ই সমতল হবে। তার মানে এই না যে একেবারে প্লেইন ল্যান্ডের মতো একেবারে সমতল হবে না, কিছু বন্ধুর প্রকৃতির থাকবে, তবে পর্বতের যেমন একটা শৃঙ্গের মতো থাকে, উঁচু একটা মাথা থাকে, ওরকম হবে না। হ্যাঁ, আর এর চারিদিক থেকে এটা আস্তে আস্তে নিম্নভূমির দিকে নেমে আসবে। আর এর উচ্চতা সাধারণত কয়েকশো মিটার থেকে কোনো কোনো ক্ষেত্রে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। তো এইগুলো হলো আমাদের মালভূমির সাধারণ যে বৈশিষ্ট্যগুলা। এখন দেখি এই মালভূমির সৃষ্টি কেন হয়, কেন মালভূমির সৃষ্টির পিছনে কি কারণগুলো আসলে দায়ী। হ্যাঁ, এখানে আমরা দেখছি যে ভূ আন্দোলন এবং পাত সঞ্চালন, তারপর আছে ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া, লাভা সঞ্চয়, মরুভূমি ও তুষার মালভূমি, এগুলো এখন একটা একটা করে জানি যে এগুলো আসলে কিভাবে, মানে কি কারণে মালভূমিগুলো সৃষ্টি হচ্ছে। প্রথমেই দেখো যে ভূ আন্দোলন এবং পাত সঞ্চালন।
পাত সঞ্চালনটা কি? আমরা যখন পৃথিবীর ইন্টেরিয়র পড়েছিলাম তখন কিছু প্লেটের কথা শুনেছিলাম, তাই না? বলেছিলাম না যে পৃথিবী কতগুলো প্লেটে বিভক্ত। এরকম পাত সঞ্চালন অর্থাৎ প্লেট টেকটনিক থিওরি অনুসারে পৃথিবীতে এরকম কিছু মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেট রয়েছে, যেগুলোর ভূত্বকের নিচে উপাদানগুলো অত্যন্ত তরল, মানে তরল অথবা কঠিনের মাঝামাঝি অবস্থায় আছে। কারণ আমরা যখন ইন্টেরিয়র পড়েছি তখন জানি যে ভূত্বক থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যায় ততই তাপ এবং চাপে ভূ অভ্যন্তরের পদার্থগুলো কি হয়, না থাকতে পারে কঠিন অবস্থায়, না থাকতে পারে একেবারেই তরল অবস্থায়, চটচটে অবস্থায় থাকে। তো ওইখানে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়, যার কারণে এই প্লেটগুলো কি হয়, মুভমেন্ট করে। এই মুভমেন্টের সময় কোনো সময় মালভূমির সৃষ্টি হয়। আবার ভূ আন্দোলনের কারণে আমরা জানি যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, তাই না? আমরা শুনেছি যে প্লেটগুলো যখন দুটো মুখোমুখি আসতে থাকে তখন পার্শ্বচাপের কারণে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়। এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় মাঝখানে যে নিম্নভূমি সেটা কিছুটা উঁচু হয়ে মালভূমির সৃষ্টি করে। এভাবে ভূ আন্দোলন এবং পাত সঞ্চালনের কারণে কিন্তু মালভূমি সৃষ্টি হয়। আর আছে যে ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া। ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়া কিভাবে? যে পুরানো কিছু ভঙ্গিল পর্বত যেগুলো পৃথিবীর বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিসমূহ যেমন বৃষ্টিপাত, সূর্যতাপ, বায়ুপ্রবাহ, হিমবাহ এসবের কারণে প্রতিনিয়ত ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এভাবে ক্ষয় হয়ে হয়ে উচ্চ কোনো পুরানো পর্বত যখন ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির সৃষ্টি হচ্ছে। তারপরে আছে লাভা সঞ্চয়। লাভা সঞ্চয় আমরা পড়েছি, তাই না? আমরা ইন্টেরিয়র পড়ার সময় বলেছি যে পৃথিবীর অভ্যন্তরে এই যে উত্তপ্ত থাকে পদার্থগুলো, বিভিন্ন খনি যেমন শিলার পদার্থগুলো, এগুলো সবসময় কি করে, উপরের দিকে চাপ সৃষ্টি করে। কারণ শুধুমাত্র পদার্থগুলো নিচে থাকে না, তার সাথে বিভিন্ন বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে। আর এর ধর্মই হচ্ছে সেটা সবসময় উপরের দিকে বের হয়ে আসার জন্য চেষ্টা করে। যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ পায় তখন সেই দুর্বল অংশকে ভেদ করে এটা ভূপৃষ্ঠের উপরে চলে আসে এবং আস্তে আস্তে এই পদার্থগুলো জমতে জমতে উঁচু মালভূমির সৃষ্টি করে। তারপরে আছে কি, মরু মালভূমি। মরু মালভূমিটা কিভাবে সৃষ্টি হয়? মরু মালভূমি হচ্ছে সাধারণত মরুভূমি এলাকায় বায়ু প্রবাহের কাজটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তখন বায়ু প্রবাহিত হয়ে বিভিন্ন জায়গায় এই বালুকা রাশিগুলো জমে মানে সঞ্চয় করে করে মালভূমির আকার ধারণ করে। এভাবে সাধারণত মরু মালভূমিগুলো সৃষ্টি হয়, যেমন সাহারা মালভূমি। তারপরে আছে তুষার মালভূমি। তুষার মালভূমি কি? যে বরফের দ্বারা সঞ্চয়ের কারণে আস্তে আস্তে যে মালভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় তুষার মালভূমি। এগুলো হয়ে গেল মালভূমি সৃষ্টির কারণগুলো। এখন আমরা দেখব যে মালভূমি শ্রেণী বিভাগ, মালভূমি কত ধরনের আছে, আমরা সেই ক্লাসিফিকেশনগুলো পড়ব। দেখো যে সাধারণত মালভূমির গঠন প্রণালী এবং মালভূমির মানে গঠনকারী যে শিলাগুলো আছে, খনিজগুলো আছে, সেগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মালভূমিকে একভাবে ভাগ করা হয়, কতগুলো মানে ক্লাসিফিকেশন করা হয়। যেমন হচ্ছে সমভূমি উন্নত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবিচ্ছিন্ন মালভূমি, আর হচ্ছে তির্যক মালভূমি। কি বলেছি আবার বলি, গঠন প্রণালী এবং শিলাসমূহের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই মালভূমিগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে সমভূমি উন্নত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবিচ্ছিন্ন মালভূমি এবং তির্যক মালভূমি। এখন আমরা এই একটা একটা করে মালভূমিগুলো কি এগুলো আমরা দেখব। প্রথমেই আমরা দেখি যে আমাদের প্রথম এটা ছিল সমভূমি উন্নত মালভূমি। দেখো যে ভূ আন্দোলন এবং প্লেট টেকটনিক, প্লেট মুভমেন্ট অর্থাৎ মানে পাত সঞ্চালনের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন সমভূমি উন্নত হয়ে মানে উঁচু হয়ে যে মালভূমির সৃষ্টি হয়, এই ধরনের মালভূমিগুলোকে বলা হয় সমভূমি উন্নীত মালভূমি। যেমন ইরানের মালভূমি, তিব্বতের মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়ার মালভূমি, দক্ষিণ আমেরিকার উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি। এগুলো হচ্ছে সমভূমি
উন্নত মালভূমি। পাশে একটা চিত্র দেখো, এই মানে এইভাবে সাধারণত আমরা পরীক্ষার খাতায় বা যখন খাতায় অঙ্কন করি তখন এইভাবে ল্যান্ডস্কেপগুলো আঁকি। তো আমরা এভাবেই কিন্তু আঁকাবো। যখন আমরা পড়ব যে সমভূমি উন্নত মালভূমি কি, তার সংজ্ঞাটা যখন লিখবো বা বলবো, তার সাথে সাথে কিন্তু আমরা এই চিত্রগুলো দিব। এটা আমাদের জিওগ্রাফি দিতে হবে। তারপরেরটা কি হচ্ছে লাভা গঠিত মালভূমি। লাভা সম্পর্কে তো আমরা জানি, যখন ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্রপথে ভূগর্ভ থেকে লাভার প্রবাহ যখন ভূপৃষ্ঠে উঁচু হয়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ সেটা ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, তখন একে লাভা গঠিত মালভূমি বলে। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, যুক্তরাষ্ট্রের কলোরাডো এবং পশ্চিম আফ্রিকার মালভূমি। লাভাগুলো সাধারণত মানে কিছুদিন পর পর করে উদগীরণ হয়। সাধারণত সেটা ভূমিকম্প প্রবণ এলাকা অথবা আগ্নেয় প্রবণ এলাকাগুলোতে এই মালভূমিগুলো বেশি দেখা যায়। আমরা একটা চিত্র দেখছি যে লাভা কিভাবে সঞ্চয় হয়ে হয়ে মালভূমির সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপরে ক্লাসিফিকেশনটা চলে যায়, এটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি শব্দটার সাথে বোঝা যাচ্ছে যে কোনো একটা পর্বত ক্ষয় হয়ে যেটা মালভূমি আকার ধারণ করেছে। তো এটা সেই মানে সংজ্ঞাটাও সেরকম যে কোনো পার্বত্য অঞ্চল যেটা পূর্বে অবস্থিত কোনো উঁচু ভূমি ছিল বা প্রাচীন কোনো ভূখণ্ড ছিল, সেটা বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি, সেটা নদী, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত অথবা সূর্য তাপের কারণে ও সেই উপরিভাগটা ধীরে ধীরে দিনের পর দিন, বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে মালভূমির আকার ধারণ করে। একে বলা হয় যে ক্ষয়জাত মালভূমি। এটা দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, সাইবেরিয়ার পূর্ব মালভূমি এবং ফিজেন্ট মালভূমিগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এর পরেরটা দেখি ব্যবিচ্ছিন্ন মালভূমি। ব্যবিচ্ছিন্ন মালভূমি কি, যেটা ভূপৃষ্ঠের সব মালভূমি কিন্তু একই ধরনের শিলায় গঠিত না। আমরা আগেই জানি যে শিলা বিভিন্ন রকম উপাদান দ্বারা গঠিত। এর মধ্যে কোনো কোনো শিলা আছে যে খুব মানে কঠিন শিলা, মানে শক্ত, কোনোগুলো আছে যে অনেক নরম শিলা। যখন প্রাকৃতিক উপাদানগুলো বা প্রাকৃতিক শক্তিগুলো যখন ক্ষয়কার্য করে, তখন নর্মালি নরম, অপেক্ষাকৃত নরম যে শিলাগুলো, সেই শিলাগুলো কিন্তু দ্রুত ক্ষয় হয়ে যায় তুলনামূলকভাবে কঠিন শিলার তুলনায়। তখন কঠিন শিলাগুলো বিভিন্ন জায়গায় দণ্ডায়মান অবস্থায় থাকে। তখন এই রূপে যে এগুলো যখন ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে, তখন তাকে বিচ্ছিন্ন বা ব্যবিচ্ছিন্ন মালভূমি বলা হয়। যেমন যুক্তরাজ্যের স্কটল্যান্ড এবং ওয়েলসের উচ্চভূমি, তারপরে ভারতের কর্ণাটক মালভূমিগুলো হচ্ছে এই শ্রেণীর মালভূমির উদাহরণ। তারপরে আসে যে তির্যক মালভূমি। তির্যক মালভূমিটা কি? তির্যক মালভূমি হচ্ছে ভূ আলোড়নের সময় অনেক সময় দেখা যায় যে বিশাল ভূখণ্ডের একটা সাইড কাত হয়ে যায়। আবার কাত হয়ে যায় বলে এটা মানে কাত হয়ে অবস্থান করে, এর জন্য এটাকে তির্যক মালভূমি বলা হয়। এর এক পাশে হেলে থাকে এবং অপর পাশটা বেশ উঁচু এবং খাড়া হয়ে থাকে। যেমন দেখা যায় যে সোমালিয়ার মালভূমি, মেঘালয়ের মালভূমি, তারপর হচ্ছে ব্রাজিলের মালভূমি, স্পেনের মেসেটা মালভূমি, এগুলো হচ্ছে তির্যক মালভূমি। চিত্রে দেখো যে মালভূমির একটা সাইড ক্ষয় হয়ে আরেকটা সাইড খুব খাড়া এবং উঁচু হয়ে আছে। হ্যাঁ, এটাকে এর জন্য তির্যক মালভূমি বলা হয়। এগুলো আমাদের হচ্ছে গঠন বৈশিষ্ট্য অনুসারে এবং শিলার বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে ক্লাসিফিকেশন করলাম। এখন আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখব মালভূমির, সেটা হচ্ছে মালভূমির অবস্থানের উপর ভিত্তি করে মালভূমির কিভাবে কোন কোন অবস্থায় অবস্থিত সেগুলোর উপরে ভিত্তি করে মালভূমিকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, আর একটা হচ্ছে পাদদেশীয় মালভূমি, একটা মহাদেশীয় মালভূমি। এই তিনটা হলো অবস্থানের উপর, মালভূমি কি অবস্থায় অবস্থিত সেগুলোর উপর ভিত্তি করে এই মালভূমির ক্লাসিফিকেশন। আমরা এগুলো একটা একটা করে এখন দেখি। প্রথমে দেখি পর্বত মধ্যবর্তী মালভূমি। এটা হচ্ছে প্লেট টেকটনিক এবং আর্থ মুভমেন্টের সময় কখনো কখনো মানে ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বত শ্রেণীর মধ্যবর্তী যে নিচু ভূমিটা, সেটা কিছুটা উঁচু হয়ে মানে উপরের দিকে উঠে আসে, এবং উপরের দিকে ওঠার কারণে নিম্নভূমি থেকে কিছুটা উপরে উঠলে তখন সেটা মালভূমির আকার ধারণ করে। এই ধরনের মালভূমিগুলোকে তিব্বতের মালভূমি বলে। তোমরা চিত্রে দেখো দুপাশে পর্বত এবং মাঝখানে হচ্ছে ভূমিটা। যখন এই ভূ আন্দোলনের সময় বা পর্বত সৃষ্টির সময়, মানে ভঙ্গিল পর্বত যখন সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা জানি কীভাবে ঢেউর আকারের সৃষ্টি হয়, তাই না?
যে উঁচু জায়গাটা তো পর্বত, আর নিচু যে জায়গাটা সেটা কিন্তু মালভূমি হিসাবে হয়ে থাকে। তো পর্বত মধ্যবর্তী মালভূমিটা নর্মালি এভাবে হয়ে থাকে। তারপরটা দেখো পেইডমন্ট মালভূমি বা পাদদেশীয় মালভূমি। সাধারণত বৃষ্টি, নদী, হিমবাহ এসব শক্তির প্রভাবে যখন পর্বতের গাত্র ভেদে বা ঢাল বেয়ে যে পদার্থগুলো ক্ষয়প্রাপ্ত হয়, সেই পদার্থগুলো কি করে বা শিলাগুলো ক্ষয় হয়ে পাহাড়ের নিচে পাদদেশে জমতে থাকে। জমে জমে আস্তে আস্তে ওই নিম্নভূমিটা উঁচু হয়ে ওঠে, উঁচু হয়ে মালভূমির আকার ধারণ করে অথবা মালভূমির সৃষ্টি করে। এই ধরনের মালভূমিগুলোকে সাধারণত পেইডমন্ট মালভূমি বা পাদদেশীয় মালভূমি বলে। যেমন কলোরাডো মালভূমি, পাতাগোনিয়া মালভূমি, এগুলো হচ্ছে পেইডমন্ট মালভূমির উৎকৃষ্টতম উদাহরণ বলা যেতে পারে। এখানে চিত্রটা দেখো তোমরা, যে পাহাড়ের পাদদেশে যে পাহাড় থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিগুলো দ্বারা পাহাড়ের বিভিন্ন কঙ্কর, কাদা, বালি এগুলো কি হয়, ক্ষয় হয়ে হয়ে পাহাড়ের নিচে জমতে থাকে। জমতে জমতে সেগুলো সেই নিম্নভূমিটা উঁচু হয়ে ওঠে এবং সেখানে মালভূমির আকার ধারণ করে। এই ধরনের মালভূমিগুলোকে সাধারণত পেইডমন্ট মালভূমি বলা হয়ে থাকে। তোমরা কিন্তু এইগুলোর ফিগারগুলো এইভাবে আঁকাবা। এই কারণে আমি ফটোগ্রাফ না দিয়ে তোমাদেরকে এই ফিগারগুলো দিয়েছি, যেটা তোমরা বইয়েও আছে এবং বই তো অবশ্যই তোমরা কিনেছো এবং পড়া শুরু করেছো। তো এর পরেরটা যায়, সেটা হচ্ছে মহাদেশীয় কন্টিনেন্টাল প্ল্যাটিউ। এটা হচ্ছে যে এই ধরনের মালভূমি সাধারণত সাগর অথবা নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত থাকে। এটার সাথে পাহাড়ের বা পর্বতের কোনো সংযোগ থাকে না, এর জন্য এটাকে মহাদেশীয় মালভূমি বলে। যেমন স্পেন, অস্ট্রেলিয়া, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা, এগুলো হচ্ছে এই মহাদেশীয় মালভূমির একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলা যেতে পারে বা উদাহরণ বলা যেতে পারে। তো এটা গেল আমাদের অবস্থান অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ। আমরা তাহলে মালভূমির ক্লাসিফিকেশন দুইভাবে পড়েছি। একটা হচ্ছে কি গঠন, উৎপত্তি এবং গঠন, শিলার গঠনের উপর ভিত্তি করে, আর একটা পড়লাম যে মালভূমির অবস্থানের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। এই দুইভাবে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এখন দেখো পৃথিবীর প্রধান প্রধান মালভূমিগুলো কোন কোন মহাদেশের মালভূমিগুলো কোনগুলো বিখ্যাত, সেগুলো আমরা একটু নামগুলো দেখি। যেমন এশিয়ার যে বিখ্যাত মালভূমিগুলো আছে সেগুলো হচ্ছে পামির মালভূমি, তিব্বত, গোবি, আনাতোলিয়া, তারপরে আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ইন্দোচীন মালভূমি, এগুলো হচ্ছে এশিয়ার সব বিখ্যাত মালভূমিগুলো। এরপরে আসা হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে কলোরাডো, কলম্বিয়া, ইউকন, স্নেক, লাব্রাডর, লরেন্সিয়া, এই মালভূমিগুলো উল্লেখযোগ্য। আর দক্ষিণ আমেরিকার আছে ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা এবং ব্রাজিল। আফ্রিকার আছে লিবিয়া, সাহারা, ইথিওপিয়া মালভূমিগুলো। আর ইউরোপের আছে মেসেটা, মধ্য ইউরোপের মালভূমি। এই মালভূমিগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মালভূমিগুলো। এবং আমরা যদি এটা ওয়ার্ল্ড ম্যাপে মালভূমিগুলো দেখি, দেখো যে পৃথিবীর বিভিন্ন মহাদেশে যেটা অরেঞ্জ রেড কালার দেখাচ্ছে, এগুলো হচ্ছে মালভূমি। তোমরা কিন্তু বাসায় ওয়ার্ল্ড ম্যাপটা আঁকায় মালভূমিগুলো প্র্যাকটিস করবা কোথায় কোথায় আছে। নর্মালি ক্লাসগুলো থাকলে আমি অ্যাসাইনমেন্ট দিতাম, কিন্তু যেহেতু এখন সে সুযোগ নাই, যার কারণে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করে রাখবা, যে একটা ওয়ার্ল্ড ম্যাপ অঙ্কন করে সেখানে পৃথিবীর উল্লেখযোগ্য মালভূমিগুলো মানচিত্রে ইন্ডিকেট করবা এবং ওই মালভূমিগুলোর নামগুলো লিখবা। এটা বাসায় তোমরা করে রাখবা। আচ্ছা, এইটা আমরা দেখলাম কি পৃথিবীর সব বড় বড় মালভূমিগুলো বিভিন্ন মহাদেশ ভিত্তিক এবং সেই মহাদেশের কোথায় কোথায় অবস্থিত। তোমরা মনে হয় তোমরা অবশ্যই, আমি ধরে নিচ্ছি যে তোমরা পৃথিবীর সব মানচিত্রে মহাদেশগুলো কোনটা কোন মহাদেশ তোমরা জানো। আর যদি না জানো তাহলে অবশ্যই সেটা জেনে নিতে হবে যে উত্তর আমেরিকা কোনটা, দক্ষিণ আমেরিকা কোনটা। যারা ভূগোলের ছাত্র তাদের অবশ্যই বাসায় একটা অ্যাটলাস থাকতে হবে, একটা মানচিত্র বই অবশ্যই তোমরা কিনবে, এটা খুবই দরকার। এমনিতেও দেখবা যে ভূগোলের ছাত্র ছাড়াও নর্মালি মানুষের বাসায় কিন্তু একটা ওয়ালে, আমরা একটা
ওয়ার্ল্ড ম্যাপ অথবা একটা বাংলাদেশের মানচিত্র কিন্তু ওয়ালে ঝুলিয়ে রাখি। তো তোমরা সেটা করবা, হয় তোমার টেবিলে, পড়ার টেবিলের কাছে রাখবা, অথবা তোমার পড়ার টেবিলের সামনে ওয়ালে ঝুলিয়ে রাখবা। তো এই জিনিসটা থাকতে হবে, কারণ তোমরা যখন পড়বা যে কোনো জিওগ্রাফিক্যাল যে কোনো জায়গার অবস্থানগুলো দেখবা, তখন কিন্তু সাথে সাথে ওই দেশটা কোন জায়গায় সেটা তোমরা খুঁজে বের করবা। কারণ সবগুলো দেশ হয়তো তোমরা জানো না এখন, তখন দেখা যাবে যে আমরা যখন একটা ফিচার নিয়ে আলোচনা করতে থাকবো, তখন তোমার স্বাভাবিকভাবে কিউরিসিটি আসতে পারে যে এটা আসলে কোন জায়গায়, দেখি মানচিত্রে কোথায় আছে। তখন সামনে মানচিত্রটা থাকলে তুমি ওটা দেখলার সাথে সাথে তোমার ওই অঞ্চলটা কোন মহাদেশে কোথায় অবস্থিত, এটা তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো এটা অবশ্যই যাদের এখনও বাসায় মানচিত্র ওয়ার্ল্ড ম্যাপ নাই বা বাংলাদেশের মানচিত্র নাই, তারা অবশ্যই এটা একটা কিনবা। আর এমনিতেই একটা মানচিত্র বই, মানচিত্র অঙ্কনের বই যে অ্যাটলাস বলে, এটা ভালো দেখে অ্যাটলাস কিনে নেবে। আচ্ছা, আমরা পরের ইয়েতে চলে যাই যে মানব জীবনে, এই যে আমরা এতগুলো মালভূমি পড়লাম, মালভূমি আসলে মানব জীবনে মানে কোনো প্রভাব আদৌ আছে কিনা এই মালভূমিটা, সেটা আমরা জানবো। অবশ্যই মালভূমির প্রভাব আছে মানুষের কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ অথবা খনিজ উত্তোলন কিংবা শিল্প কারখানা স্থাপন, জীবিকা নির্বাহ প্রভৃতি ক্ষেত্রেই মানব জীবনে মালভূমির একটা ব্যাপক প্রভাব রয়েছে। সেই প্রভাবগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব, সেগুলো আমরা একটা একটা করে দেখি। এখানে তোমরা স্ক্রিনে দেখছো যে আমি বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে সেই ক্ষেত্রগুলোর টাইটেলগুলো লিখেছি। সেখানে আছে প্রথমে যদি দেখি জলবায়ু। জলবায়ুটা হচ্ছে মানে মালভূমি জলবায়ুর ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে। তা সাধারণত সমুদ্র সমতল হতে অনেক উঁচুতে মালভূমির অবস্থান, যার কারণে কি হয়, যেহেতু সমুদ্র সমতল থেকে উঠছে, যতই মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠা যায় ততই কিন্তু তাপমাত্রা কমতে থাকে। তো স্বাভাবিকভাবে যেহেতু এটা উঁচু স্থানে, তাহলে কিন্তু তাপমাত্রা কি হয়, নাতিশীতোষ্ণ হয়, তাই না? এটাই হলো আমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে এটা হওয়ার কথা। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হয়। তবে যেসব মালভূমিগুলো আমরা দেখেছি, যখন ভঙ্গিলো, আমরা যখন ক্লাসিফিকেশন মালভূমি পড়লাম তখন দেখেছি না যে ভঙ্গিলো পর্বত সৃষ্টির সময় কি হচ্ছে, মাঝখানে যে নিম্নভূমিটা সেটা উঁচু হয়ে মালভূমি সৃষ্টি হচ্ছে। তাহলে তখন কি হচ্ছে, চারিপাশে কিন্তু পর্বত রয়ে গেল। যদি চারপাশে কোনো স্থানে পর্বত থাকে, তাহলে সেখানে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না। যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ না করে, তাহলে সেখানে বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত যদি না হয়, তাহলে কি জলবায়ুটা নাতিশীতোষ্ণ থাকে? নিশ্চয় থাকে না। তখন জলবায়ুটা ভীষণ অস্বাস্থ্যকর, কষ্টকর এবং ভ্যাপসা গরম হয়ে থাকে। তো এই কারণে অনেক মালভূমি কিন্তু জলবায়ুটা খুব একটা স্বাস্থ্যসম্মত থাকে না বা বৃষ্টিপাত হয় না। আর বৃষ্টিপাতটা খুব জরুরি যে কোনো অঞ্চলের জন্য, জলবায়ুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা কৃষি বলো বা মানুষের বসবাসের জন্য বলো, উদ্ভিজ্জ বলো, মানে ওয়ার্ল্ড বায়োমের ক্ষেত্রে বলো, সব কিছুর ক্ষেত্রে কিন্তু জলবায়ুটা খুবই দরকার। তাহলে এই মালভূমি জলবায়ুটার ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। তারপরে দেখি যে কঠিন শিলা। কঠিন শিলা সাধারণত সমভূমি অপেক্ষা মালভূমিগুলো কঠিন রকম শিলা দ্বারা গঠিত। সমভূমিতে যেরকম ফার্টাইল ল্যান্ড, সেটা কিন্তু মালভূমি কিন্তু তা না, যার কারণে এখানকার জীবনযাত্রা কিন্তু খুব একটা সহজ না। তারপরে দেখো যে পরেরটা দেখি জলবিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ উৎপাদন আমরা জানি কি, মালভূমির উপরের অংশটা যদিও সমভূমির মতো বিস্তৃত, বাট এটা কিন্তু সমভূমির মতো একেবারে প্লেন না, একটু বন্ধুর, মানে একটু টোপোগ্রাফিক্যালি এটা একটু উঁচু নিচু, যার কারণে এখানে যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টির পানিগুলো বা বরফগুলো পানিগুলো কিন্তু বেশ ফোর্সে প্রবাহিত হয়। তখন দেখা যায় যে এই পানিগুলোকে আটকিয়ে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা যায়। এটা একটা খুব মানে ইকোনমিক্যালি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব রাখে। যেমন দেখা যায় যে ব্রাজিলের যে মালভূমি, এটা এখানে মানে এখানকার যে ইগুয়াসু জলপ্রপাত আছে, সেই জলপ্রপাতের উপরে বাঁধ দিয়ে এখানে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, মানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরপরে দেখি কৃষিকাজ। কৃষিকাজে মালভূমির কেমন সাধারণত মালভূমি কৃষিকাজের জন্য উপযুক্ত নয়, কারণ আমরা আগেই বলেছি মালভূমির যে পদার্থগুলো সেগুলো মানে ফার্টাইল না, শিলাগুলো খুব কঠিন শিলা দ্বারা গঠিত, যার কারণে এখানে কৃষিকাজটা তেমন কোনো মানে ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না এখানে। তবে যদি সেখানে সেচ ব্যবস্থা এবং কৃষি প্রযুক্তি
যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায় তবে সেখানে কিন্তু ভালো কৃষিকাজও চলছে। যেহেতু বর্তমান এখনকার সভ্যতা অনেক উন্নত এবং মানুষের প্রযুক্তি জ্ঞান এখন অনেক বেড়েছে, যার কারণে পৃথিবীর অনেক উন্নত দেশগুলো তাদের মালভূমিগুলোতে এই প্রযুক্তিগুলো প্রয়োগ করে কৃষি কাজ করছে। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমির কথা বলতে পারি। এখানে তুলা, আখ, চীনাবাদাম এগুলো কিন্তু খুব ভালো উৎপন্ন হচ্ছে। তো এটা গেল হচ্ছে কৃষিকাজ। এরপরে দেখি পশুপালন। মালভূমিতে নর্মালি পশুপালনের কাজটাই সবচেয়ে বেশি হয়ে থাকে, কারণ এখানে তৃণভূমিগুলো হয় বেশি। তৃণভূমি হওয়ার কারণে হয় কি, মানুষ এই জায়গাগুলোতে যেহেতু কৃষি কাজ হয় না, বিস্তীর্ণ একটা ভূমি থাকে, মানুষজন সবচেয়ে বেশি পশুচারণ ভিত্তি করে এই জায়গার তাদের পেশাগুলো করে থাকে। আর হচ্ছে যে এগুলো উল্লেখযোগ্য, যেমন দক্ষিণ পূর্ব আফ্রিকা, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, মধ্য এশিয়ার মালভূমিগুলো হচ্ছে নর্মালি এইসব মালভূমিতে যেসব উপজাতিরা বা যেসব মানুষ বসবাস করে তারা সাধারণত এই পশুপালন করে থাকে। আর শিল্পটা মালভূমিতে সাধারণত বনজ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ থাকে, যার কারণে এখানে নতুন নতুন শিল্প কারখানাগুলো ওই খনিজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়। এবং গড়ে ওঠার কারণে এখানে কিন্তু নর্মালি মালভূমিতে জনসংখ্যা ছিল না, কিন্তু এই যে খনিজগুলা যদি উত্তোলন করে তবে সেখানে বিভিন্ন ধরনের শিল্পগুলো ওই খনিজের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এবং তখন খনিজের কর্মকাণ্ড করার জন্যই বিভিন্ন জনসংখ্যার ওখানে বিস্তার ঘটে। যেমন বলা যেতে পারে যে ছোট নাগপুর, তারপরে হচ্ছে হ্যামিল্টন, বোকারো, কর্ণাটকের মালভূমিগুলোতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, যেখানে বিভিন্ন রকমের শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে। আর পর্যটন শিল্প ক্ষেত্রে বলা যেতে পারে যে পর্যটন শিল্প কিন্তু মালভূমিকে যদি সুন্দর করে আকর্ষণীয় করে মানুষের কাছে উপস্থাপন করা যায়, তাহলে এখানে হচ্ছে পর্যটন শিল্পটা বেশ ভালোভাবে ডেভেলপ করতে পারে। যেমন আমরা আমাদের দেশের সমুদ্র সৈকত, কক্সবাজার, তারপরে পটুয়াখালী, এইসব জায়গাগুলোকে আমরা পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলতে পেরেছি। এবং মালভূমিও কিন্তু বেশ সুন্দর প্রকৃতির একটা নৈসর্গিক সৌন্দর্য এখানে আছে। তো সেটাকেও কিন্তু যদি মানুষের চলাচলের উপযোগী করে তোলা হয়, তাহলে কিন্তু পর্যটন শিল্পটা বেশ ভালোভাবে ডেভেলপ হতে পারে। আমরা এরপরে দেখি যে অধিবাসীরা কর্মঠ। এখানে সাধারণত যেহেতু মালভূমির পরিবেশটাই প্রাকৃতিক পরিবেশটাই, ভূপ্রকৃতিটাই খুবই বন্ধুর প্রকৃতির হয়ে থাকে, সহজে তুমি কৃষিকাজ করতে পারছো না, সহজে মুভমেন্ট করতে পারছো না, রাস্তাঘাট তৈরি করতে পারছো না, যার কারণে হয় কি এখানকার অধিবাসীরা কর্মঠ হয়। তোমরা এমনিই দেখো আমাদের দেশে আমরা যারা সমতল ল্যান্ডে বসবাস করি তাদের তুলনায় যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে অথবা পাহাড়ি এলাকায় থাকে যে ট্রাইব জাতিরা, তারা কিন্তু অনেক বেশি কর্মঠ। তোমার আমার চাইতে কিন্তু ওরা অনেক বেশি কর্মঠ, কারণ ওদের ভূপ্রকৃতিটা আসলে এত সহজ না। তো সেইভাবে এইসব মালভূমি এলাকার মানুষজন কিন্তু অনেক বেশি কর্মঠ হয়ে থাকে। আর খনিজ সম্পদের ক্ষেত্রে তো বলেছি যে যেহেতু এগুলো বিভিন্ন লাভা বা বিভিন্নভাবে এই মালভূমিগুলো সৃষ্টি, যার কারণে এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। তো খনিজ সম্পদের এগুলো উত্তোলনের কারণে ইদানিংকালে এইসব অঞ্চলগুলোতে, মালভূমি অঞ্চলগুলোতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এবং মানুষের বসবাস শুরু হয়েছে। কারণ হচ্ছে খনিজ উত্তোলনের জন্য কিন্তু মানুষের দরকার হয়। তো মোটামুটি হচ্ছে মানব জীবনে আমরা যদি বলি, এই মালভূমির আসলে বিভিন্ন রকম গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব আছে, সামাজিক গুরুত্বও আছে, আর তাছাড়া ভূপ্রাকৃতিকভাবে তো এর একটা গুরুত্ব বহন করে। তো আজকে আমার ক্লাসের মেইন টপিকগুলো এখানে শেষ। তবে তার আগে তোমাদেরকে একটু সামআপটা মেমোরাইজ করি যে আমরা আজকে যেটা পড়েছি, কি পড়েছি যে মালভূমি কাকে বলে, মালভূমি পড়েছি, এবং মালভূমির কিভাবে সৃষ্টি হয় কারণগুলো জেনেছি, তাই না? প্লেট টেকটনিক, মাস মুভমেন্ট, তারপরে হচ্ছে লাভা ক্ষয়, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কারণগুলো আমরা জেনেছি। আর সাথে মালভূমি কত রকমের, মালভূমি কত প্রকারের, গঠন বৈশিষ্ট্য অনুসারে আমরা একভাবে দেখলাম। আবার মালভূমিগুলোর অবস্থান ভিত্তিতে মালভূমির ক্লাসিফিকেশনগুলো দেখেছি, হ্যাঁ। এবং এগুলো কিন্তু পৃথিবীতে যে উল্লেখযোগ্য মালভূমিগুলো রয়েছে, এই মালভূমিগুলো কোথায় অবস্থিত আছে আমরা একটা ম্যাপের মধ্যে, ওয়ার্ল্ড ম্যাপে প্রধান প্রধান মালভূমিগুলো দেখেছি, তাই না?
সেই সাথে এই যে মালভূমিটা, এই মালভূমিটা আমাদের জীবনে মালভূমিগুলো কী ধরনের, কোন কোন ক্ষেত্রে কেমন প্রভাব রাখছে সে সম্পর্কে আমরা জেনেছি। তো এই জিনিসগুলো তোমরা বাসায় আবার পড়বে, বই দেখবে, বই যারা এখনও কেনো নাই অবশ্যই কিনে ফেলবে, এবং যারা বুঝো না, যে জিনিসগুলো তোমাদের একটু কনফিউশন তৈরি করে, তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো মেসেজ করবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করতে পারবো। তো আজকে মতো আমি এখানে বিদায় নিব। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না। আর আমার আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।